রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের নেই সঠিক কোনো পরিসংখ্যান। 7 বছর আগের তালিকা নিয়ে বিপাকে সিটি কর্পোরেশন। আপনারা কনফার্ম করে বলুন যে আসলে কোন বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ সত্যিকারভাবে, এবং সেই ক্ষেত্রে আমরা সেগুলো ডিসপোজ অফ করার ব্যবস্থা নিতে পারব। তালিকা করতে সমন্বিত জরিপের তাগিদ। মানদণ্ড ঠিক করে যদি ভবনগুলো আবার পর্যবেক্ষণ করা হয় বা পরীক্ষা করা হয় পুরো ড্যাপ এরিয়াতে, তাহলে তো এই সংখ্যা বাড়তেই পারে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ও ইসলামের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হজ কার্যক্রমের উদ্বোধন। হলি আর্টিজান হামলায় জড়িত বাশার ও মিজান গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জে মারা যায়, জানালো পুলিশ। মেহেরপুরে একটি বাড়িতে অভিযান। পুলিশের গুলিতে আহত তিতুমির কলেজ ছাত্রের দৃষ্টি ফিরে পাওয়া নিয়ে সংশয়। অপারেশন শেষে চিকিৎসক, ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। কক্সবাজারের হিমছড়িতে পাহাড় ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, আহত 3। ঝর্ণা দেখতে গিয়ে দুর্ঘটনা। এবং ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11টি স্থানে নতুন করে ভাঙন। সিলেট ও শরীয়তপুরে বন্যা পরবর্তী দুর্ভোগ। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা কত তার সঠিক হিসাব নেই সরকারি কোনো সংস্থার কাছে। বিভিন্ন সংস্থার কাছে রয়েছে বিভিন্ন ধরনের হিসাব। এতে রাজুকের দেয়া তালিকা অনুযায়ী 321টি ভবন অপসারণ করতে গিয়ে বিপাকে পড়েছে সিটি কর্পোরেশন। রাজুক বলছে, ভবন ঝুঁকিপূর্ণ কিনা তার মানদণ্ড নির্ধারণ করে সমন্বিত তালিকা করা হলে এ সংখ্যা আরও বাড়বে। সেলিয়া সুলতানা রিপোর্ট। 2016 সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক হিসেবে বলা হয়েছিল ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 72,000। 2004 সালে সিটি কর্পোরেশন জানায় এমন ভবনের সংখ্যা প্রায় 500। রাজুকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগ থেকে পাওয়া তথ্যে এই সংখ্যা 321টি, যা প্রায় 7 বছরের পুরনো। 2011 সালে জাইকার জরিপে গণপূর্ত বিভাগের নির্মিত ঢাকার 2193টি সরকারি ভবনের 59%ই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। আজ পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে পূর্ণাঙ্গ কোনো জরিপের তথ্য পাওয়া যায় না। সাম্প্রতিক সময়ে রাজুকের দেয়া তালিকা অনুযায়ী 321টি ভবনের মধ্যে 13টির কোনো অস্তিত্ব নেই। 24টি ভবন এরই মধ্যে নতুন করে নির্মাণ করা হয়েছে। আর 7 বছরের পুরনো এই তালিকা নিয়েই বিপত্তিতে আছে সিটি কর্পোরেশন। কেউ কেউ আবার বলছে যে আসলে বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ নয়, এই যে জরিপটি হয়েছে তার মধ্যে কিছুটা ব্যত্যয় থাকতে পারে। রাজুককে আবার পত্র দিয়েছি, আপনারা কনফার্ম করে বলুন যে আসলে কোন বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ সত্যিকারভাবে, এবং সেই ক্ষেত্রে আমরা সেগুলো ডিসপোজ অফ করার ব্যবস্থা নিতে পারব। এদিকে রাজুকের কর্মকর্তারা বলছেন, দেশে এখন পর্যন্ত সুনির্দিষ্ট ঝুঁকিপূর্ণ ভবন বা অবকাঠামো নির্ণয়ের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। মানদণ্ডের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ঠিক করবেন, এই মানটাকে ঠিক করা দরকার। ওই টেকনিক্যাল টার্মটাকে কোন পর্যায়ে গেলে আমরা ঝুঁকিপূর্ণ হবে, ওরকম একটা মান কিন্তু এখনো ঠিক হয় না। একটা মানদণ্ড ঠিক করে যদি ভবনগুলো আবার পর্যবেক্ষণ করা হয় বা পরীক্ষা করা হয় পুরো ড্যাপ এরিয়াতে, তাহলে তো এই সংখ্যা বাড়তেই পারে। যেহেতু 400 বছর পুরনো শহর দিন দিন যাচ্ছে, বাড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন, জননিরাপত্তার স্বার্থে কোনো ভবন ঝুঁকিপূর্ণ কিনা তা নিরূপণে সিটি কর্পোরেশন, রাজুক, গৃহায়ন ও গণপূর্ত বিভাগ এবং ফায়ার সার্ভিসের সমন্বিত জরিপের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কিছু মানুষ শান্তির ধর্ম ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে সমাজকে অস্থিতিশীল করতে দেয়া হবে না। সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের এবছরের হজ কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার ইসলামের পৃষ্ঠপোষক জানিয়ে এবার থেকে হজের প্রাক নিবন্ধন কর্মসূচি সারা বছরই চালু রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হজ।
সবার জন্য অবশ্য পালনীয় না হলেও আর্থিকভাবে সক্ষম লাখো মুসল্লি প্রতি বছর হিজরি সনের জিলহজ মাসে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করার ধর্মীয় এই আনুষ্ঠানিকতা পালন করতে। প্রত্যেক বছরের মতো এবারও সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করতে যাবেন। 24 জুলাই থেকে শুরু হওয়া হজ ফ্লাইট 26 আগস্ট পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে যাবে সৌদি আরবে। শনিবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হজ ব্যবস্থাপনায় যে গুণগত পরিবর্তন করেছি তা দেশে বিদেশে ব্যাপক প্রশংসা লাভ করেছে। আমি নিশ্চয়তা দিচ্ছি আগামীতেও হজ ব্যবস্থাপনায় সফলতা ধারা অব্যাহত থাকবে। বিগত সরকারগুলোর হজ ব্যবস্থাপনায় ত্রুটি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হজ যাত্রা সহজীকরণে বছরব্যাপী প্রাক নিবন্ধন কার্যক্রম চালু করেছে বর্তমান সরকার। বিএনপির আমলে আমি বিরোধী দলের নেতা ছিলাম, হজে গিয়েছি, তখনও দেখেছি আমাদের হজ যাত্রীদের কত দুরবস্থা। যখনই হজ প্যাকেজ ডিক্লেয়ার হয় তখনই করা হয়, অনেকে করতে পারে না, অনেকে করতে পারে না, নানা সমস্যা হয়। সেই সমস্যাটা যাতে না হয় তো এটা সারা বছরই এই রেজিস্ট্রেশন ধারাটা থাকবে। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে যারা নিরীহ মানুষকে হত্যা করছে তারাই ইসলামের শত্রু উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনোভাবেই এসব কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আমাদের পবিত্র ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মকে কেউ যেন অপব্যবহার করতে না পারে। এই কয়েকটি লোক তাদের ভ্রান্ত পথের ফলে গোটা মুসলিম উম্মাহ আজকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। কাজে আমরা আমাদের দেশে কোনো মতে এই সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আমরা এখানে কিছুই কার্যকর হতে দেব না, কারণ ইসলাম শান্তির ধর্ম। এরপর হজ ক্যাম্পে আগত এবারের হজ গমনেচ্ছু মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত এপ্রিলে জঙ্গি অভিযান ঈগল হান্টে হলি আর্টিজান হামলার 2 পরিকল্পনাকারী বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান নিহত হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আজ ব্রিফিংয়ে এই কথা জানান। কিছুদিন আগে শিবগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া 90 জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজ জিজ্ঞাসাবাদে নিহতদের পরিচয় নিশ্চিত করে বলেও জানান তিনি। গুলশানের হলি আর্টিজান হামলার 2 পরিকল্পনাকারী বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপারেশন ঈগল হান্টে নিহত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার সকালে ডিএমপির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মনিরুল ইসলাম বলেন, কিছুদিন আগে শিবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতার করা হয় 90 জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজকে। এরপর থেকেই তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত এপ্রিলের অভিযানে গুলশানের হলি আর্টিজান হামলার 2 পরিকল্পনাকারী বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান নিহত হয়। সাম্প্রতিককালে সোহেল মাহফুজ গ্রেফতার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া গিয়েছে যে ওখানে বাশারুজ্জামান চকলেট এবং আরেকজন হলো ছোট মিজান, তারা নিহত হয়েছে। গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় যে 5 জন পলাতক ছিল তাদের মধ্যে বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান অন্যতম ছিল। এই ঘটনায় এখনো হামিদুর রহমান সাগর ও রাশেদ ওরফে র্যাশ নামে 2 জন পলাতক রয়েছে। হলি আর্টিজান হামলার একাধিক পরিকল্পনা বৈঠকে উপস্থিত ছিল বাশারুজ্জামান, আর ছোট মিজান ছিল 90 জেএমবির অস্ত্রের যোগানদাতা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আনত সে। হলি আর্টিজানে হামলার অস্ত্র সে সরবরাহ করেছিল। শারিয়া জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরের গাংনীতে ঘিরে রাখা বাড়িতে পুলিশের অভিযান শেষ হয়েছে, তবে বাড়ির ভেতর থেকে উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সৌদি প্রবাসী মিশকাত আলীর বাড়িতে জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সকাল 10টায় সেখানে অবস্থান নেন তারা। ঘিরে রাখা বাড়ির আশপাশে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়। অভিযানের এক পর্যায়ে দুপুরে বাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে আসবাবপত্র ছাড়া আর কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের স্ত্রী, ছেলে সহ 3 জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই বাড়ির বাসিন্দাদের উপর নজরদারি ছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার। গোপন সংবাদের ভিত্তিতে আজকে কয়েকদিন যাবতীয় আমরা এই একটু দূরে দোতলা যে একটা বাড়ি আছে সেই বাড়িটা আমরা রেকি করছিলাম। আমরা বাড়িটা ঘিরে রেখেছিলাম চারদিকে, এবং কিছুক্ষণ আগে আমরা বাড়িটাতে তল্লাশি চালাই। তো তল্লাশি চালিয়ে আমরা সেখানে উল্লেখযোগ্য তেমন কিছু পাইনি।
নওগাঁ সাপাহারে নিখোঁজের দুদিন পরেও সন্ধান মেলেনি দুই স্কুল শিক্ষার্থীর। তাদের সন্ধান চেয়ে থানায় মামলা করেছেন অভিভাবকরা। তারা জানান, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গে শুক্রবার সকালে তার খালার বাড়ি সদরের বালুডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয় আহসানুল আলম অনুপম। এরপর থেকেই তাদের দুজনের মোবাইল বন্ধ পাওয়া যায়। গত 2 দিনে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে সাপাহার থানায় একটি মামলা করেন নিখোঁজদের স্বজনরা। এদিকে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। নাইমুর রহমান এবং তার বন্ধু অনুপম গতকাল ভোর 6টায় বাসা থেকে বের হয় তার বোনকে দেখার উদ্দেশ্যে তার খালার বাসা নওগাঁতে। আসতেছি বলে চলে যায় এবং এই পর্যন্ত আমরা তাকে খুঁজে পাচ্ছি না। বৃহস্পতিবার শাহবাগে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুরের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী নন চিকিৎসকরা। সকালে সিদ্দিকুরের চোখে অপারেশন শেষে চিকিৎসকরা একথা জানান। এদিকে ছাত্রদের বিক্ষোভে পুলিশের বাধা এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রতিবাদে নীলক্ষেতে অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের ছাত্ররা। শনিবার সকাল 10টা থেকে এভাবেই গত বৃহস্পতিবার শাহবাগের ছাত্র বিক্ষোভে পুলিশের হামলা ও এই ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে তারা অলরেডি পরীক্ষা দিয়ে 4র্থ বর্ষের রুটিন পেয়ে গেছে। আমরা এখনো 3য় বর্ষের পরীক্ষা দিতে পারবো কিনা জানি না। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় 200 কোটি টাকা বাজেট পেয়ে এত বড় 5 লাখ শিক্ষার্থীর সমস্যা সমাধান করতে পারে, এখানে মাত্র 2,30,000 স্টুডেন্টের সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা করতে পারে। এদিকে শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চোখে আঘাত পাওয়া তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুরের চোখে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। প্রায় 1.5 ঘন্টা অপারেশন শেষে চিকিৎসকরা জানান তার চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে তারা আশাবাদী নন। চোখের ভিতরে যে বিভিন্ন স্ট্রাকচার থাকে যেমন আইরিস, লেন্স, ভিট্রিয়াস, এগুলি সবকিছু ইনজুরির জন্য এলোমেলো হয়ে গেছে। স্ট্রাকচারগুলি যদি এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে কতটা কি হবে ঠিক এই মুহূর্তে বলা সম্ভব না, তবে দৃষ্টিশক্তির ব্যাপারে আমরা খুব একটা আশাবাদী না। সন্তানের চোখ হারানোর কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন তার মা, স্বজন ও সহপাঠীরা। একটা বছর পরে বাবা বিসিএস লাগাইবো, আর কিভাবে ভবিষ্যৎ সরকারই ভালো জানেন। প্রধানমন্ত্রীর কাছে আমার এইটুকু আবেদন, বাবা আমার সন্তানের আমারে দেন। দেশবাসীর কাছে, সকলের কাছে আমার একটাই প্রার্থনা, যাতে আমার ভাইটা কিছুটা করে মানুষের কথার মধ্যে যাতে আমার ভাইয়ের জন্য কিছুটা করে যাতে আমার ভাইটা স্বাবলম্বী বলে। প্রয়োজনে দেশের বাইরে হোক, যেখানে হোক, ওর চিকিৎসার যাতে সরকার ব্যবস্থা করে, এটা এখন সবচেয়ে জরুরি। এদিকে পুলিশ হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, পুলিশের গুলিতে সিদ্দিকুর সহ অন্য ছাত্ররা আহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের বক্তব্য হচ্ছে যে ছাত্ররা যে ফুলের টপ ছুঁড়ে মেরেছে পুলিশের দিকে, ঢিল ছুঁড়ে মেরেছে, সেটার আঘাত লেগে থাকতে পারে। এবং ছাত্ররা বলেছে না, টিয়ার সেল এই তার কপালে লেগেছে। এটা কোনটি সেটি আমরা অনুসন্ধান করে দেখছি। যদিও গত বৃহস্পতিবার শাহবাগে সংঘর্ষ চলাকালে মোবাইলে ধারণ করা ছবিতে স্পষ্ট দেখা যায় পুলিশের হাতে আহত হন তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ছাত্রী সরকারি কলেজের ছাত্ররা পরীক্ষার রুটিনের দাবিতে সেদিন শাহবাগে বিক্ষোভ করছিল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের হিমছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড় ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো 3 জন। বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষা মৌসুমে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে হিমছড়ি এলাকায় বেশ কয়েকটি ঝর্ণার সৃষ্টি হয়। দুপুরে পর্যটকদের একটি দল ঝর্ণায় গোসল করতে নামে। হঠাৎ পাহাড়ের একটি অংশের মাটি ধসে 4 জন চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাব্বির আলম রিদওয়ান নামে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যার সময় আরো থাকছে। কোরবানির ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ। অসৎ উপায় বন্ধে বিশেষ নজরদারি। সীমানা পুনর্নির্ধারণ আইনে ভোটার সংখ্যাকেও অন্তর্ভুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে প্রভাব পড়তে পারে ঢাকার আসনগুলোতেও। যদিও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
তবে কেবল ভোটার সংখ্যা বিবেচনায় করে সংসদীয় আসন নির্ধারণ করা হলে সেটি মারাত্মক ভুল হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের দেয়া রোডম্যাপ অনুসারে সীমানা পুনর্নির্ধারণের কাজ চলতি মাস থেকে শুরু করে প্রয়োজনীয় সংশোধন শেষে এবছর ডিসেম্বরেই চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। এই লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। চলমান আইনে জনসংখ্যার ভিত্তি, ভৌগোলিক অখণ্ডতা, যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক সুবিধা এই 4টি বিষয়ের উপর ভিত্তি করেই করা হয় সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। তবে এবারে এর সঙ্গে ভোটার সংখ্যা সংযুক্তি করার কথা ভাবছে নির্বাচন কমিশন। সেজন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা হবে বলে জানিয়েছে ইসি। জনসংখ্যা তো আছে, এখন ভোটার সংখ্যাকে আমলে আনতে চাই। আয়তনের উপরে গুরুত্ব দেব, কমিউনিকেশন আর হচ্ছে ট্রান্সপারেন্সি। একটা আইনি কাঠামো দাঁড় করিয়ে এটা আমরা সরকারের কাছে উপস্থাপন করব, সেটা অনুমোদন করার জন্য। সেক্ষেত্রে জনসংখ্যার ভিত্তিতে 2008-এ নির্ধারণ করা ঢাকা কিংবা এমন বড় শহরগুলোর আসন সংখ্যায় আসতে পারে পরিবর্তন। তবে ঢাকার আসন বাড়ছে না এ বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে গুরুত্ব দেওয়া হবে সংলাপে সবার মতামত। ঢাকায় কিন্তু জনসংখ্যা বেশি, ভোটার সংখ্যা নাও বেশি হতে পারে, অনেক ভোটার আছে যারা বাইরে। তবে আসন সংখ্যা রাজধানীতে বাড়ানোর কোনো চিন্তা ভাবনা এখন পর্যন্ত কমিশনের নাই, বরঞ্চ না বাড়ানোর চিন্তা ভাবনাই হয়েছে। আমরা কিছু চিন্তা ভাবনায় করেছি, ওই চিন্তা ভাবনাগুলোর সঙ্গে যদি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় সব স্টেক হোল্ডারদের সঙ্গে। সীমানা পুনর্নির্ধারণে শুধু ভোটার প্রাধান্য না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞর। আর বড় শহরগুলোকে একটি নির্দিষ্ট ছকে বাঁধার কথা বলছেন তারা। মারাত্মক ভুল করবেন ওনারা যদি ভোটারের সংখ্যার উপরে ডিলিমিটেশন করেন। তার কারণ এই যে রিপ্রেজেন্টেটিভ যিনি আসেন ভোটের দ্বারা নির্বাচিত হয়ে, তিনি কিন্তু আপামর জনসাধারণের ওই এলাকার রিপ্রেজেন্টেটিভ। বাইরে যাতে রিপ্রেজেন্টেশন পুরা থাকে এর জন্য শহরে ফিক্স করে নেওয়া ভালো। এবার সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে শহর গ্রামের মধ্যে বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি অরাজনৈতিক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ বিষাক্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় নতুন টোল সিস্টেম উদ্বোধন করে তিনি একথা বলেন। ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত বক্তব্য মুখের বিষের মতো এবং যা রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে। আমি বলতেই পারি বেগম জিয়া গেলেন, তাহলে কি ফিরে আসবেন না? এটা তো ব্যক্তিগত আক্রমণ, এটা রাজনৈতিক বক্তব্য। বিএনপির নাকি পালিয়ে যাওয়ার রেকর্ড, অথচ বাংলাদেশের মানুষ জানে পালিয়ে যাওয়ার রেকর্ড রাজনীতিতে এদেশে কেবল বিএনপিরই। সংবিধানের দোহাই দিয়ে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সংবিধানের কথা বলে সমঝোতার পথ এড়িয়ে যাওয়াটা ঠিক হবে না। বর্তমান সরকার উচিত হবে একটি সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন কি করে সুষ্ঠু এবং অবাধ হবে সে বিষয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ করা। সমঝোতার মাধ্যমে যদি নির্বাচন করা যায় সেখানে সংবিধান কোনো মুখ্য অন্তরায় হবে বলে আমি মনে করি না। সন্ধ্যার সময় আরো থাকছে। আল আকসা মসজিদের কাছে সংঘর্ষে পুলিশের গুলিতে 3 ফিলিস্তিনির মৃত্যু। পশ্চিম তীরে ছুরিকাঘাতে 3 ইসরায়েলি নিহত। এবং সামার অ্যাথলেটিক্সে আবারও দ্রুততম মানব মেজবাহ মানবী শিরিন ষষ্ঠ ও পঞ্চমবারের মতো শিরোপা জিতলেন তারা। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11টি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার আরও 15টি গ্রাম। এ অবস্থায় 3 উপজেলার প্লাবিত 25টি গ্রামের 1.5 লাখেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ব্যাপক ক্ষতি হয়েছে আমন ফসলের। জুলহাস তালুকদারের ছবিতে আতিয়া সজরের রিপোর্ট।
শুক্রবার ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীগুলোর পানি বিপদসীমার 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার তা 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বাঁধ ভেঙে নতুন করে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। উজানের অংশে মাঠের পানিতে নষ্ট হয়ে গেছে আমন বীজতলা ও ফসল। বন্যা কবলিত এলাকায় গ্রামীণ বেশিরভাগ সড়কের বিভিন্ন স্থানে ধসে পড়েছে। পুকুরের মাছ, বীজতলা, আমন ধান রোপণ করার জন্য সবগুলো পানি বাসি নিয়ে গেছে। স্কুলে পানি উঠে গেছে, তাই আমরা আজ স্কুলে যেতে পারি না। এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা আসে বারবার এখানে মাপজোপ করে, আসলে কাজের বেলা কিছুই হয় না। আমাদের এখানে ত্রাণের কোনো কিছুর দরকার না, আমাদের দরকার হলো যাই এটারে কেমনে নিয়ন্ত্রণ করতে হবে অদূর ভবিষ্যতে। জেলা প্রশাসক জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। 1 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি। তারপর প্রতি পরিবারকে আমরা 10 কেজি করে চাল দেওয়ার চেষ্টা করছি। পরশুরামেও তাই এবং ছাগলনাইয়াতেও তাই। কাজেই বন্যা পরবর্তী সময়গুলো অ্যাসেস করে অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এদিকে বাঁধ মেরামতের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মাঠ পর্যায়ে আমার লোকজন আছে, যেসব জায়গায় বাঁধের ক্ষতিগ্রস্ত বন্যার পানি সেটাও অ্যাসেস হচ্ছে এবং বন্যার পানি নামার সাথে সাথে আমরা ব্যবস্থা নেব যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া প্রকল্পের 122 কিলোমিটার নদীর উভয় তীরে বন্যা নিয়ন্ত্রণ এই বাঁধের গত বছরের 21 আগস্ট 19টি স্থানে ভেঙে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছিল। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নদ নদীর পানি কমতে শুরু করায় সিলেট ও শরীয়তপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, তবে রাস্তাঘাটের এখনো বেহাল দশা। সিলেটের কুশিয়ারা নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত প্রায় 1 মাসের বন্যায় জেলার ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার ও গোপালগঞ্জ সহ 8টি উপজেলার প্রায় 5 শতাধিক গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু স্থানে এখনো রয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। শরীয়তপুরে পদ্মা ও কীর্তিন আসার পানি কমতে থাকায় নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের পানি নেমে যেতে শুরু করেছে। পদ্মার স্রোতের তীব্রতা কমায় ভাঙনও কমেছে, তবে কৃষি জমি এখনো পানিতে তলিয়ে থাকায় কাজে যোগ দিতে পারছেন না কৃষক। সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় অমাবস্যা পূর্ণিমার জোয়ারে তলিয়ে যাচ্ছে ভোলার মনপুরা উপজেলার 6টি গ্রাম। দিনের বেশিরভাগ সময় জোয়ারের পানি থাকায় মানবেত জীবনযাপন করছেন 2টি ইউনিয়নের 15,000 মানুষ। তবে দ্রুত বাঁধ নির্মাণ করে দুর্ভোগ কমানোর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছঘাট এলাকার এ ভাঙা বাঁধ দিয়ে প্রতিদিন 2 বার করে জোয়ারের পানি ঢুকে ইউনিয়নের কুলাগাজী তালুক, চৌমোহনী ও কাওয়ারটে গ্রাম প্লাবিত হচ্ছে। একইভাবে চরজতিন ও চরমরিয়মের ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে হাজিরহাট ইউনিয়নের 3টি গ্রাম তলিয়ে যায়। গত 2 মাস ধরে একই অবস্থা চলায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্লাবিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ। স্বাভাবিক সময়ের চেয়ে অমাবস্যা পূর্ণিমার জোয়ারে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোগান্তি আরো বেড়ে যায়। ভেসে গেছে 5 শতাধিক ঘেরের মাছ, সব তলিয়ে থাকায় আমন আবাদ নিয়েও শঙ্কিত এলাকাবাসী। মানুষ ঘরতে বাড়তে পারে না, খাইতে পারে না, স্কুল মাদ্রাসা যাইতে না, হাসপাতাল যাইতে পারে না, অনেক কষ্ট কালাসে আছে। বাড়া আইলে একটু রান্ধি আর জোয়ার আইলে ওই মাছ আর মতন দিয়ে যে থাকি। পুষ্করিণীর মাছ বাড়ি গাড়ি ব্যাগ ডুবে গেছে, পানি জোয়ার উঠে ভাড়া নামে, আমরা বাঁচতে আছে পানিতে। সরকার আমাদের কোনো খেয়াল নিতে আসে না। যে পানি উন্নয়ন বোর্ড যথাসময়ে কাজ না করায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আরো 1 মাস আগে এই বেরিবারটা আমরা দিতে পারতাম বা পানি উন্নয়ন বোর্ড এটার ব্যবস্থা নিতেন, তাহলে মানুষগুলি কৃষকের যে ফসল হানি হয়েছে বা যে ধরনের মানুষের দুর্ভোগটা হয়েছে এটি হতো না। এদিকে জোয়ার ও বর্ষার মধ্যেই উন্মুক্ত এলাকায় বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। অনুমতি পেতে দেখা গেছে যে অনেক দেরি হয়ে গেছে এবং মে মাসে আমরা কাজ করার অনুমতি পেয়েছি, তারপরেই টেন্ডার করে কাজ শুরু করা হয়েছে। সম্প্রতি ভাঙন এলাকা পরিদর্শনে এসে বিলম্বে বাঁধ নির্মাণ প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রী বলেন, মানুষকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে মনপুরার বাঁধের কাজ করা হচ্ছে। অনেক কাজ আমরা করাচ্ছি,
জোর করে, এগুলো কিন্তু অনেক সময় নিয়ম বহির্ভূত হয়। আমরা মানুষকে বাঁচানোর জন্য আমরা অর্ডার দিয়ে দেই যে এই কাজগুলো করেন, এবং এগুলো যখন করা হয় এগুলো ইমার্জেন্সি হিসেবে করা হয়। মনপুরা উপজেলার 80 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ঘূর্ণিঝড় রোয়ানুতে প্রায় 4 কিলোমিটার বাঁধ বিলীন হয়ে যায়। এর মধ্যে গত 1 মাসে মাত্র 2 কিলোমিটার বিকল্প বাঁধ নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ, ভোলা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকুনগুনিয়া এবছর নিয়ন্ত্রণ করা না গেলেও আগামী বছর যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে হজ যাত্রীদের মেডিকেল রিপোর্ট প্রদান ও টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সোহরাওয়ার্দী হাসপাতাল সহ দেশের 7টি সেন্টারে নারী ও পুরুষের আলাদা বুথে এ কার্যক্রম চলবে। সৌদি আরবের চাহিদা অনুযায়ী হজ যাত্রীদের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সোহরাওয়ার্দী হাসপাতাল সহ 7টি সেন্টারে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে রক্ত পরীক্ষা অন্যান্য কাজ সম্পাদন করা হচ্ছে। কারণ এটা ছাড়া যদি তারা যায় সেখানে তাহলে কিন্তু হাজিরা হাজ করতে পারবে না। চিকুনগুনিয়া রোগ প্রাদুর্ভাবের জন্য ইতিমধ্যে সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে, মশারিজনের কাজ শুরু করেছে। আমরা তো আগের থেকে করছি, সতর্কতামূলক ব্যবস্থা করছি। আজকে আমি বিশ্বকর্মীদের সঙ্গে বসে আগামী বছরের জন্য এই ধরনের কোনো রোগের পুনরাবৃত্তি না ঘটে কি মতামত তাদের নেওয়ার। আগামী 10 দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে চিকুনগুনিয়া মুক্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। চিকুনগুনিয়া জ্বর রোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজিত র্যালি শুরুর আগে তিনি একথা বলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি নগর ভবন থেকে শুরু হয়ে পল্টন জাতীয় প্রেস ক্লাব হয়ে আবার নগর ভবনে গিয়ে শেষ হয়। র্যালিতে রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করা হয়। এতে চিকুনগুনিয়া রোধে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডের কাউন্সিলররা র্যালিতে অংশ নেন। কথা দিলাম আগামী 10 দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা চিকুনগুনিয়া মুক্ত হবে। তবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া। হয়তো 10 দিন পর এই এলাকা চিকুনগুনিয়া মুক্ত হবে, হয়তো 99% হয়ে যাবে, হয়তো 98% হয়ে যাবে, এমনও হতে পারে 7 দিন পর আবার নতুন করে আসতে পারে। দেশের সম্পদ ও সম্ভাবনাকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে 2041 সাল পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনার খসড়া রূপরেখা দিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে রূপরেখা তুলে ধরে সংগঠনটি। এ সময় সংগঠনের সদস্য সচিব আনু মোহাম্মদ অভিযোগ করেন, বিদ্যুৎ উৎপাদনে সরকারের মহাপরিকল্পনা বিদেশি কোম্পানি, আমদানি ও ঋণ নির্ভর। সরকার যেভাবে বিদ্যুৎ সংকট সমাধানের কথা বলে সেভাবে বিদ্যুৎ সংকটের সমাধান হবে না, এবং যেভাবে সরকার মহাপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে তাতে বাংলাদেশের বন, বাংলাদেশের নদী, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের পানি সম্পদ, বাংলাদেশের ভূবৈচিত্র্য সবকিছুই একটা ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। শুধু তাই নয়, বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী শৃঙ্খলের মধ্যে পড়বে। ঋণের শৃঙ্খল, আধিপত্যের শৃঙ্খল, কোম্পানির শৃঙ্খল। কোরবানির ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন কুষ্টিয়ার কৃষক ও খামারিরা। পশু বিক্রির সময় ঘনিয়ে আসায় দিন রাত কাজ করছেন তারা। গরুর সুস্থতায় খামার এবং ওষুধের দোকানে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বেশি লাভের আশায় পরম যত্নে গরু মোটাতাজা করছেন কুষ্টিয়ার কৃষক ও খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে ঘাস, খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরু মোটাতাজা করছেন তারা। দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় ঈদকে সামনে রেখে ছোট বড় খামারের পাশাপাশি গরু মোটাতাজা করছেন অনেক কৃষক। হাট পরিশ্রম করে ধরেন যে সারাদিনও থাকি এবং সারা রাত ওই জায়গায় গরুর পিছনে থাকি। খ্যার, গমের ভুসি, গমের জাউ রান্না করি, এগুলো আমরা খাওয়ানোর পরে এগুলো কোনো মোটা তাজার জন্য কোনো ওষুধ ব্যবহার করি না। কুরবানিতে ভালো দাম পাবো এই জন্য আমরা গরুকে এখন খুব যত্ন করে যাচ্ছি আর কি।
বিগত বছর লাভের আশায় গরু পালন করলেও বাজারে ভারতীয় গরু বেশি থাকায় লোকসানের মুখে পড়েন বলে অভিযোগ খামারিদের। তবে এবছর ভারত থেকে গরু আসা বন্ধ থাকলে লাভবান হবেন বলে জানান তারা। সুন্দরভাবে লালন পালনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, যাতে আসন্ন কুরবানির ঈদে আমরা সুন্দর দাম পাই। সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ যে বাইরের থেকে গরু আনলে আমাদের চরম লস হয়ে যাবে, আর এই লস হলে আমরা তো পৌঁছাতে বাঁচতে পারবো না। পশু মোটাতাজাকরণে কৃষক ও খামারিরা যাতে বিষাক্ত কোনো রাসায়নিক ব্যবহার করতে না পারে সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারগুলোতে নিয়মিত পরিদর্শন করছি, মনিটরিং করছি এবং ওষুধের দোকানগুলোতে যাতে কোনো স্টেরয়েড বা ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে সেজন্য বা বিক্রি না করে সেজন্য কিন্তু আমরা নিয়মিত মনিটরিং করছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কুষ্টিয়ায় 20,686টি খামারে 92,741টি গরু মোটাতাজা করা হচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া। মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় ইসমাইল ফারুক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির জহুরবারু এলাকায় একটি কোরিয়ান কারখানায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক ওই কারখানাটিতে প্রায় 1 বছর ধরে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লার বুড়িচং থানার সুন্দরাম গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। কারখানার পক্ষ থেকে তাকে 25,000 রিঙ্গিত ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানানো হয়। নিহতের স্বজন জানান মঙ্গলবার লাশ দেশে আনা হবে। জেরুজালেম ও পশ্চিম তীরে আলাদা সহিংসতায় অন্তত 6 জন নিহত হয়েছেন। শুক্রবার আল আকসা মসজিদের কাছে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনির মৃত্যু হয়। এর পরপরই অধিকৃত রামাল্লায় ছুরিকাঘাতে 3 ইসরায়েলি নিহত হন। এদিকে মুসল্লিদের আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলের কঠোরতা আরোপের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার জুমার নামাজের পর পুলিশি বাধা উপেক্ষা করে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বিক্ষোভ র্যালি বের করেন ফিলিস্তিনি আন্দোলনকারীরা। এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস ব্যবহারের পাশাপাশি গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় অন্তত 3 জন নিহত ও আহত হয় 2 শতাধিক। এছাড়া আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। ইসরায়েলি বাহিনীর বাধার কারণে বহু মুসল্লি আল আকসা মসজিদে প্রবেশ করতে পারেনি বলেও অভিযোগ পাওয়া গেছে। দিনভর সংঘাতের পর রাতে পশ্চিম তীরের রামাল্লায় অধিকৃত অঞ্চলে ছুরিকাঘাতে 3 ইসরায়েলি নিহত ও 1 জন আহত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায় হালামিশ এলাকায় একটি বাড়িতে ঢুকে এক ফিলিস্তিনির ছুরি নিয়ে হামলায় 2 পুরুষ ও 1 জন নারীর মৃত্যু হয়। ওই হামলাকারীকে গুলি করার পর আটক করা হয়েছে বলেও জানানো হয়। 2015 সাল থেকে ফিলিস্তিনিদের হামলায় প্রায় অর্ধশত ইসরায়েলি নিহত ও পুলিশের হামলায় 250 শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চলমান এ সহিংসতার জন্য ইসরায়েলি দখলদারিত্ব ও তাদের বৈষম্যমূলক আচরণকে দায়ী করে আসছে ফিলিস্তিন। শুক্রবার রাতে টেলিভিশনে এক ভাষণে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক দমন-পীড়নের তীব্র নিন্দা জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে তিনি অবিলম্বে আল আকসা মসজিদ এলাকায় আরোপিত কঠোরতা তুলে নিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান। আল আকসা মসজিদ এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত দখলদার ইসরায়েলের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগ বন্ধ থাকবে। নিরাপত্তার নামে মুসল্লিদের মসজিদে প্রবেশের ক্ষেত্রে যেসব কড়াকড়ি আরোপ করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। গত সপ্তাহে 3 ফিলিস্তিনির গুলিতে 2 ইসরায়েলি পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ওই 3 অস্ত্রধারীর মৃত্যুর পর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ইসরায়েলি কর্তৃপক্ষ আল আকসা মসজিদ 2 দিন বন্ধ রাখার পর গত রোববার তা খুলে দেয়। তবে মসজিদের বাইরে মেটাল ডিটেক্টর ও গোপন ক্যামেরা স্থাপনের প্রতিবাদ জানিয়ে আসছেন ফিলিস্তিনিরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।